তো হ্যালো বন্ধুরা, আমি ঝন্টু মিস্ত্রি। তো আজকে আমরা গাঁথনি করতেছি। এটা কিন্তু আজকে নতুন কাজ স্টার্ট করলাম। এটা শ্যামলপুর পানবাড়ি। তো এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই সম্পূর্ণ বিল্ডিং এই সম্পূর্ণ বিল্ডিং এর কাজ কিন্তু আমি ঠিকা নিয়েছি। তো এই কাজটা কত রেটে আমি ঠিকা নিয়েছি আর কিভাবে নিলাম, কখনো কখনো কাজ কিন্তু স্কয়ার ফুট হিসাবেও কিন্তু হিসাবে দেয় না, কখনো কখনো কাজ হুন্ডা সিস্টেমে নিতে লাগে। তো এই কাজটা কিন্তু আমি হুন্ডা সিস্টেমে নিলাম। আর কত করে নিয়েছি, আর আমি কত টাকা লাভ করব বা কত টাকা দিয়ে নিয়েছি সম্পূর্ণ বলবো। আর যেহেতু আজকে গাঁথনি করতেছি, তো আজকে তোমাদের গাঁথনি বলে দেব। তো গাঁথনি কিভাবে তোমরা কাজ দিবেন, আর একটা মিস্ত্রি কতটুকু ইট কতটুকু কাজ করতে পারবে, আর এক বস্তা দিয়ে কয়টা ইট গাঁথনি করা যায়। আর হয়তো ভিডিওটা অনেক দীর্ঘায়িত হবে, কিন্তু তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এই ভিডিও আমি সম্পূর্ণ তোমাদের দেখাই দেবো যে রাজমিস্ত্রি ইটা গাঁথনি থেকে শুরু করে গাঁথনি কিভাবে কাজ করবেন, আর কতটা একটা মিস্ত্রি কতগুলো কাজ করতে পারে, এক বস্তা সিমেন্ট দিয়ে কতগুলো ইট গাঁথা যায়, সম্পূর্ণ ভিডিও বানাবো। যেহেতু আমরা এখানে তিনজন মিস্ত্রি আসছি, তিনজন লেবার আসি, তো কতটুকু কাজ করি সারাদিনে, কতগুলো ইট গাঁথনি করতে পারি। তো এই ভিডিওটা তোমরা দেখলে সম্পূর্ণ আইডিয়া পাবেন। আর তোমরা যদি কাজ নিতে চাও আমার ভিডিও দিয়ে অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন এবং অন্যকে শেখার জন্য ভিডিওটা শেয়ার করবেন। আমি ঝন্টু মিস্ত্রি। তো বন্ধুরা, যখনই তোমরা গাঁথনি করতে যাবেন, তো গাঁথনি করতে গেলে সর্বপ্রথম যে জায়গাটায় গাঁথনি করবেন সেই জায়গাটা অবশ্যই কিন্তু তোমরা চিপিং করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চিপিং করে নেবেন। চিপিং করার পরে জল দিয়ে সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেবেন। আর সেখানে কিন্তু জল চিপিং যদি না করেন, আবার জল দিয়ে যদি পরিষ্কার না করেন, তো গাঁথনি আর যে ফ্লোর যে জায়গাটা গাঁথনি করবেন আর যে নিচটা, সেখানে কিন্তু একটা পার্টিশন তৈরি হয়ে যায়। সেই পার্টিশন দীর্ঘদিন যাওয়ার পরে সেই পার্টিশনটা খারাপ হয়ে যায়। তারপরে ওই জায়গাটা দিয়ে কি যেন পিঁপড়ে ওখানে বাসা করে, পিঁপড়া বাসা করে। তখন পিঁপড়ে কি করে, বাইরের বাইরের যে জিনিসগুলো আছে মানে বাইরের মাটি ভিতরে দিয়ে দেয়। আবার ভিতরে যদি কোনো নোংরা থাকে সেটা কিন্তু বাইরে বাইর করে দেয়। তো এই জন্যই কিন্তু তোমরা অবশ্যই কিন্তু চিপিং করবে। চিপিং করার পরে যে জায়গাটা আছে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে তোমরা যখন গাঁথনি করবেন, তারপরে তোমরা দেখবেন এরকম যদি ড্রাই হয়ে থাকে, তাহলে গাঁথনি করার আগে আবার একবার জল মারে নেবেন। জল দিয়ে যদি ব্যায়াম করে নেন, তাহলে মশলার যে সেটিং ক্ষমতা বা মশলার যে আঠালো ক্ষমতা সেটা কিন্তু লেগে যায়। আর শুকনো জায়গায় কিন্তু বালু মশলা যদি গাঁথনি করেন, তাহলে সেখানে কিন্তু বালু মশলাটা নষ্ট হয়ে যায়। জল দেওয়া কমপ্লিট হয়ে গেলে তোমরা এই ধরনের ঘোলা বানিয়ে নেবেন। এই যে সিমেন্ট আর জল দিয়ে একটা যে পেস্ট তৈরি হয়, সেই পেস্টটা, এটাকে আমরা ঘোলা বলি। তো তোমাদের বাসায় কি বলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। তো এই ঘোলাটা মারি দেবেন। তো এই ঘোলাটা কখনো কখনো কি মিস্ত্রি আসে না, 3 থেকে 3.5 ফুট জায়গা মেরে দেয়। তো বন্ধুরা, 3 থেকে 3.5 ফুট জায়গা কখনো মারবেন না তোমরা। ম্যাক্সিমাম এটা 2 থেকে 3 লাইনে গাঁথনির মধ্যে ঘোলা দিতে লাগে। সম্পূর্ণ ঘোলা দিলে কিন্তু ঘোলাটা শক্ত হয়ে যায়। তো এই কারণে যে ঘোলাটা দিবেন সেটা কিন্তু তোমরা 2 থেকে 3 লাইন, অর্থাৎ 1 ফুটের মধ্যে দিয়ে দেবেন, 1 ফুটের বেশি দিয়ে যাবেন না। তো অনেক মিস্ত্রি আছে শুরু থেকে কিন্তু একদম পুরোটা ঘোলা মারিয়ে দেয়। তো পুরোটা ঘোলা মারিয়ে দিলে কি যেন শক্ত হয়ে যায়। তো সেই শক্ত হয়ে যায়, আর শক্ত জায়গায় যদি তোমরা ইট গাঁথনি করেন, সেখানেও কিন্তু ক্যারেক আসা সম্ভব অনেক বেশি থাকে। তো হয়তো কোনো কোনো মিস্ত্রি তোমরা ভুল করে থাকেন, তো এসব ভুল যেন না হয়। আর ঘোলাটা কিন্তু ভালো করে মারিয়ে দেবেন, এইভাবে পেস্ট ঘোলা, বেশি জল জল ভাব না, আর বেশি শক্ত না। তো আমরা যেভাবে বানাচ্ছি এইভাবেও বানিয়ে নেবেন। এইরকম ঘোলা। তো ঘোলাটা আমরা লাগিয়ে নিচ্ছি। আমরা কিন্তু সেম যে ঘোলাটা লাগাবো সেটা কিন্তু আমরা 1 ফুট জায়গার মধ্যেই লাগাবো, তখনও কিন্তু আমরা পুরোটা লাগাবো না। আর যেহেতু আমরা ফাঁক জায়গা গাঁথনি করবো, তো ফাঁক জায়গা গাঁথনি স্টার্ট করতে গেলে তো সর্বপ্রথম যে জায়গাটা তোমরা করবেন, যে মশলাটা, তো এখন মশলা তো তোমরা তো বানাবেন। দেখো, মশলাটা যখনই বানান মশলাটা একটু যেন আঠালো থাকে। মতলব কাদা মশলা বা গিলে মশলা, তো বেশি এই যে বেশি শুকনো মশলা সেটা কখনো ব্যবহার করবেন না। আর মশলায় কখনো বারবার জল দিবেন না, মশলায় একবার জল দিলেই ভালো। মশলায় বারবার জল দিবেন না, যেহেতু আমরা কেমিক্যাল ব্যবহার করেছি। তো কেমিক্যালের মধ্যে বারবার জল দিলে কিন্তু সেই মশলাটা ভালো থাকে না। আর মশলার কিন্তু এই যে বালু মশলাটা যে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু লাস্টিং, মানে 1.5 ঘন্টা, অর্থাৎ 90 মিনিট, 90 মিনিটের বেশি গেলে এই মশলাটা কিন্তু অটোমেটিক খারাপ হতে হতে থাকে। এই জন্য যেতটুকু কাজ করতে পারবেন, মতলব 2 জন বা 1 জন বা 3 জন মিস্ত্রি থাকো না কেন, মশলা সবসময় 1.5 ঘন্টার মধ্যে যতটুকু মশলা ব্যবহার করতে পারবেন ততটুকু মশলা বানিয়ে নেবেন। এর বেশি কখনো বানাবেন না। আর এমনও কত মিস্ত্রি আছে সকালকার মশলা বিকালে কাজ করে। তো বন্ধুরা, সকালকার মশলা কখনো বিকালবেলা কাজ করা, এটা কোনো ইঞ্জিনিয়ার বা কোনো আর্কিটেক্ট বা পৃথিবীর কোনো কোথাও এইরকম কোনো রুল লেখা নাই যে সকালে মশলা বানাও বিকেলে করব। তো এটা আমি ঝন্টু মিস্ত্রি আমার তরফ থেকে তোমাদের বলবো, কখনো এ কাজ করবেন না। আমি যেখানে কাজ করি না কেন, আমি কিন্তু সারাদিনে 2 বস্তার মশলা কাজ করতে গেলেও
তথাপি কিন্তু আমি প্রথমে 4 কড়াই 6 কড়াই হায়েস্ট বানাইতে গেলে আমি 7 থেকে 8 কড়াই বানাই, কখনো আমি 1-1.5 বস্তার মশলা বানাই না। তো এখানে আমরা আজ 3টা মিস্ত্রি কাজ করতেছি, যেহেতু এখানে আমরা কিন্তু 3টা মিস্ত্রি কাজ করতেছি 3 থেকে 4 বস্তা মশলা বানাইতে পারি, তথাপি কেন আমি মশলা বানাই না, এটা হলো আমাদের প্লাস পয়েন্ট আমার জানা সত্ত্বেও। ওই জন্য আমি কিন্তু 1-1 বস্তার মশলা বানাই, কখনো হাফ বস্তা বানাই, কখনো 1.5 বস্তার মশলা বানাই না। তো মশলাটা বানিয়ে নিন এই সিস্টেমে যতটুকু পারো। আর মশলাটা তোমার এখন বিছানোর কথা বলবো, তা যখন মশলাটা বিছাবেন, তা বন্ধুরা অনেক মিস্ত্রি আছে এই যে মশলাটা আছে না, সেটা কিন্তু 1 থেকে 1.5 ইঞ্চি মশলা বিছায়। তো 1 থেকে 1.5 ইঞ্চি কখনো মশলা বিছাবেন না। মশলা বিছার যে নিয়ম আছে, মানে মশলা গাঁথনি করার যে মশলাটা বিছাবেন তার নিয়ম আছে, সেটা কিন্তু 10 থেকে 12 দিতে লাগে। তো ইটের কম বেশি থাকাতে কিন্তু সেটা কিন্তু 15 থেকে 17 হতে পারে, কিন্তু কখনো কিন্তু 20 বেশি যাইও না, অর্থাৎ 1 ইঞ্চি বা 3 ইঞ্চির উপরে কখনো মশলা বিছাবেন না। অনেক মিস্ত্রি আছে কিন্তু কোনো কোনো জায়গায় 1.5 ইঞ্চি বা 1.5 ইঞ্চি মশলা হয়, এভাবে কখনো বিছাবেন না। আর মশলাটা যদি তোমরা বিছাতে না পারেন, তো এটাই হলো আঙ্গুল নাপ। এই যে যে আঙ্গুলগুলো দেখতেছেন, এই আঙ্গুলের মধ্যে যে তোমাদের এই যে বুড়ো আঙ্গুলের পরে যে আঙ্গুলটা থাকে এর মাপে, মানে এর থেকে যেন বেশি না হয়, এর থেকে একটু কম থাকে, এটাই হলো বুঝতে পারবেন। তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে একটা আঙ্গুল থাকে সেটা কিন্তু হাফ ইঞ্চি থাকে, কেউ কেউ বড় মানুষ হলে সেটা কিন্তু মোটা বেশি থাকে। তো অর্থাৎ 1 আঙ্গুল, মানে গাঁথনির জয়েন্ট ইটের মাঝখানে যে জয়েন্টটা দেয় সেটা কিন্তু আমাদের 12 থেকে 13 দেই, এবং গাঁথনির মশলাটা 12 থেকে 13 তো এইভাবে মশলা আমরা বিছিয়ে নেব। আর মশলা বিছের নিয়ম, তো অনেক মিস্ত্রি আছে এক সময় মানে একবারে অনেক জায়গা মশলা বিছিয়ে দেয়। তো বন্ধুরা কখনো এভাবে মশলা বিছাবেন না। মশলা যদি তোমরা বিছাতে চাও, এক এক একটা ইটের জন্য একটা ইটের মশলা বিছিয়ে নেবেন, একবারে যে সম্পূর্ণ ইট কখনো বিছিয়ে নেবেন না। আর এইদিকে আমরা গাঁথনি লেবেল করে নেব, যেহেতু এই যে গাঁথনিটা আছে সেটা কিন্তু আমরা মিডিল করতেছি, মানে মাঝখানে দিতেছি। মাঝখানে গাঁথনি দিলে কি লোড ক্ষমতা একটু ভালো থাকে। তো যেহেতু রিংটাল ঢালাই করি, মানে রিং পিলার ঢালাই করতে গেলে সর্বপ্রথম কিন্তু যেগুলো মিস্ত্রি আসবে সেগুলো যে রিংটালের রডগুলো যে আছে সেটা কিন্তু মাঝখানে দেয়। তার জন্য কিন্তু আমরা কি ব্যবহার করি, তো আমরা যদি ইঞ্চিতে বা ফিতা না থাকে তাহলে তোমরা কাঠি ব্যবহার করতে পারো। তো আমি এই দিক থেকে কাঠির মাপ নেব, এই দিক থেকেও কাঠির মাপ নেবো, সেটা কিন্তু আমরা মিডিল করিয়ে নেব। মিডিল হয়ে গেলে এই কাঠিটাকে আমি ভেঙে নেব, ভেঙে অন্য সাইডে দিয়ে দেবো। তো বন্ধুরা যেহেতু এই পিলারটা যে আছে সেটা কিন্তু 10 ইঞ্চি আছে, 10 বাই 10 আছে, সেই কারণে কিন্তু এটা আমরা 2.5 ইঞ্চি করে নিলাম। একটা ইট যে থাকে সেটা 5 ইঞ্চি থাকে, তো 5 ইঞ্চি মিডলে গেলে দুই সাইডে আমার 2.5 ইঞ্চি করে থাকে, তো 2.5 ইঞ্চি আমি দিয়ে দিলাম। তো সর্বপ্রথম ইট বিছাইতে গেলে এক পাশে দুটো ইট বিছাবেন, আর এক পাশে ইট একটা বিছাবেন। তো বন্ধুরা তোমরা দেখে নেন এই জায়গাটা যে আমি মশলা দিয়েছি, এই যে জায়গাটা মশলা দিয়েছি, এই জায়গার যে মশলাটা আছে সেটা কিন্তু আমাদের যে 1 আঙ্গুল আর নঙ্গুল আছে সেটা কিন্তু কম, অর্থাৎ হাফ ইঞ্চির একটু কম আছে, মতলব 10 থেকে 11 আছে। তো 10 থেকে 11 আর সুতা ধরার সঠিক নিয়ম, ইটের যে আছে এই যে কোণটা আছে এটাকে আমরা নাক বলি। তো এই নাকের থেকে এই নাক যে আছে যেটা নার্ভ আছে সেটা কিন্তু সমান হতে লাগে। তো কখনো মিস্ত্রিরা কিভাবে করে কিন্তু ইটের মাঝখানে সুতো ধরে, তো ইটের মাঝখানে কখনো সুতো ধরবেন না, সেটা কিন্তু ফিনিশিং কাজ হবে না। তো এই জন্য সুতারা কিন্তু ইটের যে নাচটা আছে, ইটের একটা নাচ আছে, নাচের দিলে এই মাথা সুতোটা বরাবর থাকবে। তো তোমাদের একবার বলেছি যে মশলাটা বেশি বিছাইলে যে কি অসুবিধা, তো মশলাটা বেশি অসুবিধা এটা দেখে দিচ্ছি। তো এটা আমরা সুতো ধরে লেবেল করে নিলাম, এখন আমরা গাঁথনি করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো এটা কিন্তু আমি একবারে গোলাটা যে আছে এই পেস্ট গোলাটা এটা কিন্তু একবারে লাগিয়ে নিতে পারতাম, তো আমি কেন মারি নাই, তো এটা কিন্তু একবারে আমার লাগিয়ে নিতে গেলে আমার 2 থেকে 4 মিনিট লেট হবে। আর আগে যদি আমরা ঘোলাটা মারিয়ে দিই সেটা কিন্তু শুকিয়ে যাবে। তো শুকনো ঘোলা আর উপরে যদি নিচে যদি শুকনো যদি ফ্লোর থাকে না, সেটা কখনো সেটিং হয় না। তার জন্য কিন্তু আমি ঘোলা আগেই মারি নাই। তো যেহেতু দুই পাশে দুইটাই আমার টিপি করা হয়ে গেছে, তার জন্য এখন আমরা মাঝখানে কাজ করবো। তো এখন মাঝখানে আমরা ঘোলা মারিও। তো ঘোলা মারার আগে অবশ্যই কিন্তু তোমরা জলটা মারবে। তো জলটা কোনো কোনো মিস্ত্রি মারে না, ফটাফট কাজ করার কারণে মারে দেয়, তো কখনো করো না। আর গাঁথনি কাজ এরকম একটা কাজ, একটা মানুষের ঘর কিন্তু
ম্যাক্সিমাম 70 থেকে 65 বছরের জন্য বানায়, সেটা কিন্তু আমাদের 2-3 মিনিটের থাকির জন্য। কখনো আমরা এভাবে কাজ করবো না। আর সঠিকভাবে যদি তোমরা কাজ করতে চাও তো এভাবেই কাজ করবে, এটাই হলো কাজ করার সঠিক নিয়ম। হয়তো অনেক ইউটিউবার আছে বা অনেক ইউটিউবার মিস্ত্রি আছে তোমাদের গাঁথনি ব্যাপারে কিছু না কিছু তোমরা দেখো কোনো ভিডিও। তো এটা যে আমরা গাঁথনি করতেছি এটা কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবাংলার মধ্যে করতেছি, এটা আলিপুর ডিস্ট্রিক্ট। এখন আমার ঘোলা সম্পূর্ণ মারা হয়ে গেলে তো এখন আমার ইটে বিছানোর পালা। তো বন্ধুরা, ইটাটা তোমাদের যখন বলছি ইটাটা মানে যখন ইট বিছাবে সেটা কিন্তু একটা একটা ইটের মাপে কিন্তু তোমরা মশলাটা বিছিয়ে নিবা। তো একটা একটা ইট মাপে মাপে যদি তোমরা মশলাটা বিছিয়ে নেন, সেটাতে সুবিধা কি হয় যে ইট কখনো আপ ডাউন থাকে না। একবার মশলা যদি বিছানো হয় পরে কিন্তু উঠানো অসুবিধা হয় বা গাঁথনি হেলে যায় ফেলে যায়, তার জন্য কিন্তু একটা একটা ইট বিছায়। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমি যে মশলাটা বিছিয়ে নিয়েছি, মশলাটা বিছিয়ে নেওয়ার পরে যে দুই সাইডে যে ইটটা থাকবে আমাদের, ইটের যে নাচটা থাকবে সেটা কিন্তু আমাদের বরাবর থাকবে। আর মশলাটা যে আমরা ব্যবহার করবো সেটা কিন্তু 12 mm থেকে 10 mm ব্যবহার করবো। এভাবেই কিন্তু গাঁথনি করে আমরা সম্পূর্ণ বিল্ডিং আমরা গাঁথনি করি। আর আমাদের গাঁথনি কাজে কোনো কিন্তু সমস্যা আসে না বা কোনো মিস্ত্রি আমাদের ভুল ধরতে পারে না। তো বন্ধুরা, এই যে গ্যাপটা আছে না, এটাও কিন্তু তোমরা যে গাঁথনি মানে মশলাটা যে পরিমাণে দিবেন ওই পরিমাণে এই গ্যাপটা রাখবে। তো অনেক জায়গা আছে গ্যাপটা কিন্তু অনেক বড় দিয়ে দেয়, কিন্তু অনেক গ্যাপটা বড় দিলে কি ক্যারেক মাঝখানে যে ওয়ালে ক্যারেক আসে কিন্তু তার জন্যই আসে। তো কখনোই এভাবে করবেন না। আর এই যে মিস্ত্রি কাজের জন্য কোনো স্কুল স্কুল বা কলেজ কোনো শেখার প্রতিষ্ঠান নাই। তো আর ইটের একটু কম বেশি কিন্তু থাকেই। এখন যত বড় দক্ষ যে কারিগর হোক নাকি ইট কোম্পানিতে, সেটা কিন্তু ইট কম বেশি থাকে। ইট কম বেশি থাকাতে একটু আপ ডাউন হতেই পারে তোমাদের গাঁথনি। তথাপি তোমরা কি করবে, মশলাটা কখনো বেশি দিবেন না, মশলা সঠিক পরিমাণে ব্যবহার করবে। ইট কম বেশি থাকুক তাতে কোনো সমস্যা নাই, কিন্তু মশলা কখনো বেশি ব্যবহার করবেন না। আর এইভাবে আমরা গাঁথনি করার পরে কিন্তু আমরা তোমাদের আজকে দেখিয়ে দেব আমরা একটা মিস্ত্রি কতগুলো গাঁথনি করতে পারি একদিনে, এবং এক বস্তা সিমেন্ট দিয়ে কতগুলো ইট গাঁথনি করা যায়। আর মশলা কিভাবে বানালাম অবশ্যই তোমরা ভিডিওটা দেখলেন। দেখো বন্ধুরা, আমি যেদিকে দুটো ইট বিছাছি সেদিক থেকে লেয়ার আসি, সেদিক থেকে মিলিয়ে আসার পরে কিন্তু দেখো এখানে আমার টুকরা ইট কাছে। এখন আমি এটা ইট উঠাবো, তারপরে আমি গাঁথনির লেয়ারটা যে আছে চালটা আছে সেটা বরাবর করব। তো অনেক মিস্ত্রি কি আছে ওপাশে গাঁথনি করে এপাশ থেকে গাঁথনি করে যায়, মাঝখানে টুকরা পরে আবার গাঁথনি উঠাইতে লাগে। তো এইভাবে যদি তোমরা গাঁথনি করেন তাহলে গাঁথনি কখনো বলতেই হবে না বা গাঁথনি কখনো উঠাইতে লাগবে না। তো বন্ধুরা, এটা হয়ে গেল। যেহেতু আমরা মেজারমেন্ট করে এটা ইট বসাই দিছি, এখানে আমি মার্কিং করে নেব। তো দেখতে পারলেন এই যে মার্কিংটা দেখা যাচ্ছে, এটা কিন্তু আমাদের সুতোর লেয়ারের দাগ দেখা যাচ্ছে। তো এখন আমি হাফ ইট বসিয়ে নেব। আর হাফ টুকরো ইট, ভাঙা ইট যদি বসান যেদিকে জয়েন হবে অর্থাৎ যেদিকে পিলার থাকবে বা যেদিকে ঢালাই কংক্রিট হবে, চাপ পিলার যদি দিয়ে থাকেন তো যেদিকে চাপ পিলার ঢালাই করবেন সেদিকে দিবেন। আর পিলার যেদিকে থাকবে সেদিকে কিন্তু এই জয়েন্টটা হয়, মানে ভাঙানো টুকরো মাথাটা, ভাঙানো মাথাটা ওইদিকে হয়। তো এইদিকেই বসে নেবেন। আর আমি যেখানে মার্কিং দিছি সেখানে আমি সুতোর দাগটা ধরবো। তো বন্ধুরা, এইভাবে গাঁথনি স্টার্ট করবেন। স্টার্ট করার পরে তোমরা জয়েন্ট মারবে। তো জয়েন্ট মারার সেম পদ্ধতি। তোমরা যদি গাঁথনি একটু তাড়াহুড়ো করতে চান তাহলে তোমরা কি হয় যে গাঁথনির জয়েন্টটা আছে সেই জয়েন্টটা আগে মারবেন না, গাঁথনি করতে থাকবেন, জয়েন্টটা মারতে থাকবেন। তার পদ্ধতি আমি দেখা দিচ্ছি। তো আমাদের এখানে মাঝখানে জয়েন্ট দেখতেছেন তোমরা, তো মাঝখানে আমি জয়েন্ট মারবো না, এখন আমি আগে গাঁথনি করে নেব। গাঁথনি করে নেওয়ার পরে আমরা জয়েন্ট মারবো। সেম পরিস্থিতি। এই যে মশলা বিছানোটা না সেটা কিন্তু সঠিকভাবে করতে লাগে। মশলা কখনো মিস্ত্রিরা কি করে সঠিকভাবে মশলা না দিতে করে ইটটা কিন্তু ভালোভাবে পজিশনে বসে না। আর সব সময় মনে রাখবেন মশলা একটু পিছন দিকে মানে যেদিকে মানে
পিছন দিকে গাঁথনির সামন আর পিছন যেটা মুখের সামনে থাকে মানে আমার সামনে থাকে সেটা কোনো ফ্রন্ট সাইড, আর যেটা কিন্তু মানে গাঁথনির বাইরে থাকে মানে সেটা হলো ব্যাক সাইড। ব্যাক সাইডে একটু মশলা বেশি দিতে লাগে আর ফ্রন্ট সাইডে একটু মশলা কম দিতে লাগে। অর্থাৎ পিছনে একটু মশলা বেশি দিবা আর সামনে একটু কম দিবা। আর মিস্ত্রিরা কখন কি করে, সামনে একটু মশলা বেশি দেয়, পিছনে একটু মশলা বেশি, মানে পিছনে একটু কম দেয়, সামনে বেশি দেয়। তা পিছনে একটু বেশি দিলে কি হয়, যে গাঁথনিটা কখনো সামন দিয়ে গাঁথনি যতই করো না কেন সামন দিয়ে কখনো হেলে না। আর পিছন দিয়ে যদি তোমরা গাঁথনিটার যদি মশলা কম দাও, তাহলে গাঁথনিটা অটোমেটিক যে পিছন দিকে গাঁথনি কিন্তু হেলানোর বা তেরা হওয়ার ক্ষমতা বেশি থাকে। তো পিছন দিকেও কখনো দিবেন না, এইভাবে মশলা ভিজিয়ে নেবেন। মশলা কখনো কিন্তু মশলা বিছানোর জন্য তাড়াহুড়ো কখনো করবেন না। তো অনেক মিস্ত্রি আছে মশলা তাড়াহুড়ো করে বিছায়, তাড়াহুড়ো মিস্ত্রি গাঁথনির কাছে কখনো তাড়াহুড়ো করা যায় না। হয়তো তোমরা যদি প্লাস্টারের কাজ করো তো সেখানে তাড়াহুড়ো করতে পারবেন, রড ব্যান্ডিং এর কাজ তাড়াহুড়ো করতে পারবেন, কিন্তু গাঁথনি কখনো করা যায় না। কেননা এইখানে যে গাঁথনি যে মশলাটা ব্যবহার করতেছি সেটা কিন্তু 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে মশলাটা একটু সেটিং হওয়ার মানে শক্ত হতে থাকে। তার জন্য আমরা এখন সেকেন্ড লাইনের জন্য প্রস্তুতি নেব। আর এইভাবে যদি তোমরা গাঁথনি করো, একাই বা দুজনে গাঁথনি করতে পারো। তো এটার জন্য সর্বপ্রথম আমরা কিন্তু ইটটা বিছিয়ে নেব। যে 2টা লাইনে ইট গাঁথনি করবে সেই 2 লাইনের জন্যই মশলা বিছিয়ে নেবেন। এরপরে কিন্তু এটা সব ওলন করে নেবেন। তো বন্ধুরা, ওলন করার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তো তোমরা দেখতে পারেন। ওলন সব সময় কিন্তু যে নিচের ওলনটা আছে, তোমরা হাত দিয়ে যে দেখবেন নিচের ওলন, মানে ওলন অর্থাৎ কি, কোনো কোনো মিস্ত্রি ওলন কি করে নিচটা ফাঁকা দেয়, নিচটা ফাঁকা দেয় আর নিচে কিন্তু ফাঁকা দেয়। তো ওলনের কিন্তু এটা যে কোম্পানি থেকে আসে না, এটা কিন্তু কোম্পানি থেকে অটোমেটিক কি আছে, এইখান থেকে নিচটা কিন্তু 1 সুতো কম আছে, ফাঁকা আছে। তো তোমরা যদি ফেন্সি কাজ করতে চাও তো কাজটা কি করবা, নিচে এই যে কাজটা আছে, এই যে ওলনটা আছে, যে মিস্ত্রি 1 সুতা ফাঁকা দেয় নিচে, তো এটা কি করবেন, 1 সুতা ফাঁকাটা যে আছে সেটা কিন্তু উপরে দিবেন, নিচের ওলনটা লাগিয়ে রাখবেন আর 1 সুতো উপরে ফাঁকা রাখবেন। তাহলে এই যে ওলনটা করবেন না, এটা কিন্তু সঠিক পরিমাণ হবে। আর এটা যত কোম্পানি থেকে আসছে এটা কিন্তু সঠিক মানে, মানে এইখান থেকে এখানে কিন্তু মাইনাস করা আছে। তো এই কারণে কিন্তু মাইনাস যেন না হয়, এই ওলনটা তোমরা উপরে 1 সুতো ফাঁকা করে ধরবেন আর নিচটা লাগিয়ে দেবেন, যেভাবে আমি করতেছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে আমি ওলনটা করছি, এই যে ওলনটা আছে এটা কিন্তু 1 সুতো মান আমি কি উপরে ফাঁকা করেছি আর নিচে আমি লাগিয়ে দিয়েছি। তো এইভাবে যদি ওলন করে তাহলে সঠিক হবে। লাস্টে তোমাদের দেখিয়ে দেবো যে আমি যে ওলনগুলো করেছি তার ওয়ালগুলো সেগুলোর সম্বন্ধে বলে দেবো। তো আমি ধীরে ধীরে গাঁথনি করে নেই, তারপরে তোমাকে যে বলছি এই কাজটা যে করব, যে কাজটা কত দিয়ে নিয়েছি আর কতগুলো আমরা কাজ করলাম, তোমার সম্পূর্ণ ভিডিও দেবো। ভিডিওটা কিন্তু অবশ্যই দীর্ঘায়িত হবে, কেননা রাজমিস্ত্রি ভিডিও এটা কিন্তু 2-3 সেকেন্ডে বোঝানো যায় না। সেহেতু এটা একটা বিল্ডিং এর কাজ করতে 2 থেকে 3 বছর লাগে। তাই 2-3 মিনিটে এই ভিডিওগুলো কিন্তু কখনো বোঝানো যায় না। তো ভিডিওটা একটু দীর্ঘায়িত হবে, অবশ্যই কিন্তু ভিডিওটা দেখলে অবশ্যই তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, আমরা গাঁথনি করতে থাকি, কতগুলো গাঁথনি করি তোমাদের দেখিয়ে দেবো। তো তোমরা ভিডিওটা কোনো স্কিপ না করে দেখতে থাকো। বন্ধুরা, এই সুতার লেভেলে কিন্তু আমরা সম্পূর্ণ গাঁথনি করলাম। তো যেহেতু আমরা পুরা গাঁথনি যদি দেখাই তাহলে ভিডিওটা অনেক দীর্ঘায়িত হবে, তার জন্য কিন্তু আমরা শুরু থেকে স্টার্টিং করলাম। এই সুতার লেভেলেই গাঁথনি যাবে, সুতার লেভেলে করবো। আর এইখানে একটা জিনিস তোমাদের দেখাই দেবো, অনেক নতুন মিস্ত্রি ভুল করে। এভাবে একটা করে ইটের জন্য মশলা বিছিয়ে নেবেন আর ইট বসিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন। আর বন্ধুরা, এইখানে একটা মিস্ত্রি সর্বপ্রথম ভুল করে, তো এটা কিন্তু এইখানে অ্যাকচুয়াল পরিমাণ মানে অ্যাকচুয়াল পরিমাণ ফাঁকা দিতে লাগে। কখনো মিস্ত্রিগুলো এগুলো কি লাগিয়ে দেয়, তা লাগিয়ে দিলে কিন্তু গাঁথনি টেরা হয়ে যায়। এটা আমাদের সম্পূর্ণ গাঁথনি হলে এইভাবে আমরা গাঁথনি করলাম। তো আজকে যে আমরা আসি, আজকে কিন্তু আমরা এই যে সম্পূর্ণ ওয়ালগুলো আছে এগুলো ওয়াল আমরা গাঁথনি করলাম। তো এইখানে আমরা 4 ফুট লেভেলে একটা ওয়াল করছি, এটা 3 ফুট লেভেলে একটা ওয়াল, এটা 4 ফুট ওয়ার্ডের একটা লেভেল। আর এইদিকে যে আমরা গাঁথনি করছি এটা কিন্তু 3 ফুট ওয়ালে, অর্থাৎ 3 ফুট লেভেলে ওয়াল আমরা 3টা গাঁথনি করছি এবং 4 ফুট লেভেলে আমরা 2টা ওয়াল গাঁথনি করছি আর একটা ওয়াল যে গাঁথনি করছি সেটা 2 ফুট লেভেলে। তো বন্ধুরা, এইরকম যদি তোমার ওয়াল যদি তোমরা চুক্তি নিতে চাই সেটা কিন্তু হুন্ডাই কত নেবেন। তো কখনো মিস্ত্রিরা মানে কখনো মালিকের স্কোয়ার ফুট সিস্টেম বোঝে না, বলে ডাইরেক্ট হুন্ডা দেবো কত নেবে তারপর। তো বন্ধুরা, এরকম একটা ওয়াল করতে কিন্তু তোমাদের খরচা যেটা হয় সেটা কিন্তু 2500 টাকা। তো 2500 টাকায় কিন্তু এরকম একটা ফুল ওয়াল গাঁথনি করতে লাগে, সেটা 13x13 হোক 13x12 হোক, যেহেতু 10 ফুট থাকে আর লম্বা কিন্তু 13 ফুট থাকে 14 ফুট থাকে। তো বন্ধুরা,
এইরকম যদি তোমরা একটা ওয়াল করতে চাও, এই একটা ওয়াল করতে কিন্তু এখানে 2500 টাকা খরচা হয়। অর্থাৎ এইদিকে যে একটা লেবার একটা মিস্ত্রি এইরকম একটা ওয়াল করতে কিন্তু আমাদের 3 দিন লাগে। 3 দিন অর্থাৎ 2500 টাকা। তো 2500 টাকা অর্থাৎ তোমাদের বলতেছি যে মিস্ত্রি হাজির আছে সেটা কিন্তু 450, আর লেবার হাজির সেটা 350, তার হিসেবে আমি বলছি। আর এইরকম ওয়াল মানে এইরকম একটা রুম করতে বর্তমান সময়ে যে তোমরা হুন্ডা সিস্টেম মানে হুন্ডা সিস্টেমে ঠিকা নেবে তার রেটটা হলো, এইরকম একটা রুম আমরা যে আছে এই রুমের যে আছে এরকম আমরা 4টা রুম করব আর ভিতরটা প্লাস্টার করব। আর ওই দিকটা সেম এইরকম আছে, 4 সাইড প্লাস্টার করব, সিলিংটা করব। এটার রেট যে আমরা কাজের রেটটা সেরে নিয়েছি সেটা হলো 16,000। আর তোমরা যদি শর্টকাটে হিসাবটা বুঝতে চাও তাহলে এইরকম একটা ওয়াল করতে যে খরচা হয় রিংটাল নিয়ে 2500 টাকা। আর এই ওয়ালটা যে প্লাস্টার করতে সেটা খরচা হয় 800 টাকা। আর এইখানে যে সিলিং আছে সিলিং বিম নিয়ে এখানে কিন্তু সিলিং আর বিম নিয়ে এখানে কিন্তু আমাদের 2টা মিস্ত্রি খরচা হয়, এখানে হলো 1600 টাকা। তো বন্ধুরা এইভাবে যে 4 সাইড ওয়াল এবং সিলিং এবং বিমগুলো নিয়ে যে এখানে মোট প্লাস্টারের খরচা হয় সেটা কিন্তু 5000 টাকা হয়। আর ডিজাইন বা ডাবল প্লাস্টার সেগুলোর হিসাব আলাদা। তো এখানে এই কাজটা আমরা কিন্তু মোটামুটি যে এই কাজটা আছে সেটা কিন্তু আমি 16,000 টাকায় নিয়েছি। আর এই ভিডিও তোমাদের দেখিয়ে দিলাম একটা ওয়াল গাঁথনি করা কত টাকায় নিয়ে নেবা এবং গাঁথনি কিভাবে করবা। আর এখন তোমাদের বলবো যে 1 বস্তা সিমেন্ট দিয়ে কতগুলো ইট গাঁথা হয়। তো বন্ধুরা আমরা এই কয়েকদিন কাজ করে আমরা সম্পূর্ণ হিসাব করে পেলাম। তো 1 বস্তা সিমেন্ট অর্থাৎ 4 একের মশলা দিয়ে যদি তোমরা গাঁথনি করতে চাও তো 1 বস্তা সিমেন্ট দিয়ে 80 থেকে 85টা ইট গাঁথনি করবেন। মতলব 12 থেকে 15 যদি তোমরা মশলা দেন। এখানে কিন্তু 1 থেকে 1.5 ইঞ্চি মশলা কখনো ব্যবহার করবেন না, 12 মশলা। তো অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন যে এক আঙ্গুলি, এই আঙ্গুলি সমান এটা হলো 12 মশলা। আর মশলাটা বিছাবেন 12 যে জয়ের ফাঁকাটাকে সেটা কিন্তু 12 থাকবে। এই দেখছে তাহলে তোমাদের এই যে এইরকম গাঁথনি করতে 1 বস্তা সিমেন্ট দিয়ে যে গাঁথনি হবে সেটা কিন্তু 80 থেকে 85টা হবে। 15 বস্তা সিমেন্টকে যদি তোমরা এবার 185 দিয়ে গুণ করো যতগুলো ইট হয় ততগুলো ইট এখানে খরচা হবে। তো বন্ধুরা ভিডিওটা আজ এখানে শেষ করে দিলাম। বুঝতে যদি অসুবিধা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ভালো লাগলে ভিডিওটা লাইক করুন। আমি ঝন্টু মিস্ত্রি। তো আজকে ভিডিও এখানে শেষ করে দিলাম। সুস্থ থাকো, ভালো থাকো। নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে।